ওয়েলকাম সবাইকে অ্যাপটি প্লাসে। প্রত্যেক সপ্তাহের মতো আমরা এই সপ্তাহেও নিয়ে চলে এসেছি উইকলি কারেন্ট অ্যাফেয়ার সিরিজ। এটা আমরা এখন করছি মার্চের ফার্স্ট উইকের কারেন্ট অ্যাফেয়ার্স। তো আমরা প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহেও কি রেখেছি, 30খানা এমসিকিউ রেখেছি। তো এই যে 30খানা এমসিকিউ করবো আমরা, যেটা এখন সেটা হচ্ছে কোশ্চেন অ্যান্সার ফরম্যাটে আমরা করছি মেনলি। কোশ্চেন অ্যান্সার ফরম্যাটে আমরা এমসিকিউ গুলো করবো, এবং কোশ্চেন অ্যান্সার ফরম্যাটে যে এমসিকিউ গুলো আমরা করছি তার সাথে সাথে দুটো মেন্সের কোশ্চেন আমরা রেখেছি। দুটো মেন্সের কোশ্চেন কেন রেখেছি, কারণ 2025 সাল থেকে আমরা জানি যে ডব্লিউবিসিএস ডেসক্রিপটিভ প্যাটার্নে হতে চলেছে। সেই জন্য আমরা দুটো মেন্সের কোশ্চেনও আলোচনা করবো, যেটাও কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ইন্সপায়ার্ড হয়ে করবো। তো এই 30খানা এমসিকিউ কোশ্চেন অ্যান্সার ফর্মেটে প্রথমে আলোচনা করে নেবো, তারপরে দুটো মেন্সের কোশ্চেন আমরা আলোচনা করবো। আচ্ছা, এটা গেল। আচ্ছা, এই ক্লাসে যদি তোমরা পিডিএফ ডাউনলোড করতে চাও, এই ক্লাসের পিডিএফ ডাউনলোড করতে গেলে তোমাদের কি করতে হবে, এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করতে হবে, তোমরা পিডিএফ পেয়ে যাবে। ঠিক আছে, এবার চলো দেখি আমরা প্রথম প্রশ্ন থেকে স্টার্ট। প্রথম প্রশ্ন কি বলছে, আর্থ আওয়ার সাপোর্টেড বাই দ্য গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল ইন 2025 ইজ অ্যান ইনিশিয়েটিভ লঞ্চ বাই হুইচ অর্গানাইজেশন। আর্থ আওয়ার, সেটা ওয়েস্ট বেঙ্গলের গভর্নর। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গলের বর্তমান গভর্নরের নাম কি? সিভি আনন্দ বোস। সিভি আনন্দ বোস হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের বর্তমান গভর্নর। উনি আর্থ আওয়ারকে সাপোর্ট করেছেন, যেটা একটা ইনিশিয়েটিভ, কে লঞ্চ করেছে এটা কোশ্চেন করেছে। যেটা অ্যান্সার হয়ে যাবে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড। আচ্ছা, এই আর্থ আওয়ারের কনসেপ্টটা আমরা বুঝে নিই। এই আর্থ আওয়ারটা মেনলি আমাদের যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে সেটাকে ট্যাকেল করার, সেটাকে প্রমোট, সেটাকে যাতে আমরা কিভাবে ট্যাকেল করতে পারি সেটাকে প্রমোট করে, এবং তার সাথে সাথে এনার্জি কনজারভেশনে জোর দেয়। এনার্জি কনজারভেশনে জোর দেয়। আচ্ছা, এই আর্থ আওয়ারে হয়টা কি, এটা বছরের একটা পার্টিকুলার ডেতে, একটা পার্টিকুলার ডেতে 1 ঘন্টার জন্য যে সমস্ত নন এসেন্সিয়াল লাইটস আছে সেটাকে ভলেন্টারি, স্ব ইচ্ছায় বন্ধ করে রাখার একটা আর্জ। এটাই হচ্ছে আর্থ আওয়ার। মানে আমরা যে লাইট গুলো আমাদের লাগে না, নন এসেন্সিয়াল, বছরের একটা পার্টিকুলার দিনে 1 ঘন্টার জন্য আমরা সেগুলোকে সুইচ অফ করে রাখবো, যাতে তার ফলে কি হবে, এনার্জি কনজার্ভ হবে। তো এটাই হচ্ছে আর্থ আওয়ারের উদ্দেশ্য। তো দেখো, ওয়েস্ট বেঙ্গলের গভর্নর ডক্টর সিভি আনন্দ বোস তার পুরো সমর্থন জানিয়েছেন এই আর্থ আওয়ারের কনসেপ্টের উপরে। এবং এটা, এই যে আর্থ আওয়ারের কনসেপ্ট, এটা কে ইনিশিয়েট করেছে, ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড। এবং এটা কোন সাল থেকে হয়ে আসছে, 2007 সালে প্রতিষ্ঠা হয়েছে, তখন থেকে হয়ে আসছে। এটা মেনলি এনার্জি কনজারভেশনের উপর জোর দেয় এবং সাস্টেনেবল প্র্যাকটিস অ্যাডপ্ট করার জন্য বলে। এটা গেল প্রথম প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, হুইচ ইন্ডিয়ান স্টেট রেকর্ডেড দ্য হাইয়েস্ট নাম্বার অফ বার্ড স্পিসিস ডিউরিং দ্য গ্রেট ব্যাকইয়ার্ড বার্ড কাউন্ট। 2025 সালে যে গ্রেট ব্যাকইয়ার্ড বার্ড কাউন্ট হয়েছে, সেখানে ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি সংখ্যক বার্ড স্পিসিস পাওয়া গেছে? সব থেকে বেশি সংখ্যক বার্ড স্পিসিস পাওয়া গেছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। ওয়েস্ট বেঙ্গল এই নিয়ে পরপর থার্ড কনজিকিউটিভ টাইম, পরপর 3 বছর এই বার্ড কাউন্টে ফার্স্ট হলো। এবং ওয়েস্ট বেঙ্গলে, আচ্ছা, গোটা ইন্ডিয়ায় বার্ড স্পিসিস যেটা রেকর্ড হয়েছে সেটা হচ্ছে 1068, এবং ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে 543 স্পিসিস অবজার্ভ হয়েছে। এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যদি আমরা কোন রিজনে সব থেকে বেশি পাওয়া গেছে বার্ড স্পিসিস সেটা দেখি, সেটা হয়ে যাবে অ্যান্সার হচ্ছে দার্জিলিং। সেটার অ্যান্সার হবে দার্জিলিং। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলছে, রিসেন্টলি হুইচ কান্ট্রি উইন দ্য এশিয়ান ওমেন্স কাবাডি চ্যাম্পিয়নশিপ 2025 টাইটেল। এশিয়ান ওমেন্স কাবাডি চ্যাম্পিয়নশিপ টাইটেল কে জিতলো? এটা হচ্ছে ইন্ডিয়া জিতলো। কাকে হারিয়েছে ফাইনালি? ইন্ডিয়া। ইন্ডিয়া ফাইনালে হারিয়েছে ইরান। এই এশিয়ান ওমেন্স কাবাডি চ্যাম্পিয়নশিপ ইরানের তেহরানে আয়োজন করা হয়েছিল, এবং এই নিয়ে এটার ষষ্ঠ এডিশন খেলা হয়। এবং এই 6টা এডিশনের মধ্যে ইন্ডিয়া এখনো পর্যন্ত 5 বার জিতেছে। তো এটা একটা গ্রেট অ্যাচিভমেন্ট আমরা বলতে পারি। দেখো এখানে লেখা আছে তেহরানে হয়েছে, ইরানের ক্যাপিটাল। ইন্ডিয়ান এশিয়ান এশিয়ান ওমেন্স কাবাডি চ্যাম্পিয়নশিপে ইন্ডিয়া জিতেছে এবং ফাইনালে ইরানকে হারিয়ে দিয়েছে। তো এটা দেখো ষষ্ঠ এডিশন ছিল যেটা বললাম, এবং ইন্ডিয়া এই 6বারের মধ্যে 5 বার চ্যাম্পিয়ন হয়েছে এই এডিশন। পরের প্রশ্ন দেখো, হুইচ কান্ট্রি র্যাঙ্ক ফার্স্ট অন দ্য গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স 2025 বেসড অন দ্য ইম্প্যাক্ট অফ টেরোরিজম। ইম্প্যাক্ট অফ টেরোরিজমের উপর ভিত্তি করে যে গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স বানানো হয়েছে, সেখানে টপ কান্ট্রি কে করেছে? বুরকিনা ফাসো। টপ কান্ট্রি মানে এখানে সব থেকে বেশি টেরোরিজমের ইম্প্যাক্ট দেখা গেছে বুরকিনা ফাসোতে। বুরকিনা ফাসোতে সব থেকে বেশি টেরোরিজমের ইম্প্যাক্ট দেখা গেছে। এবং ইন্ডিয়ার র্যাঙ্কিং হচ্ছে এখানে 14th। এবং পাকিস্তান অবশ্যই টপের দিকেই আছে, পাকিস্তান সেকেন্ডে আছে। তোমরা তো ভাবছো পাকিস্তান কোথায় গেল, তো পাকিস্তান সেকেন্ডে আছে, অসুবিধা নেই। হ্যাঁ, ইন্ডিয়া হচ্ছে 14th। আচ্ছা, বুরকিনা ফাসো,
বুরকিনা ফাসো এটা কোথায়? দেখো ওয়েস্ট আফ্রিকান একটা কান্ট্রি, এটা আমি ম্যাপটা দিয়ে দিয়েছি, এখানে দেখে নিতে পারো তোমরা। আচ্ছা, এবার একটা অ্যানাউন্সমেন্ট, প্রত্যেক সপ্তাহে আমি যে অ্যানাউন্সমেন্টটা করি, আমাদের ডাব্লিউবিসি সাকসেস গাইড বলে যে টেলিগ্রাম গ্রুপটা আছে, টেলিগ্রাম গ্রুপটা আছে, এই টেলিগ্রাম গ্রুপে তোমরা যত তাড়াতাড়ি সম্ভব জয়েন হয়ে নাও। জয়েন কিভাবে হবে? তোমরা এই ভিডিওর যে ডেসক্রিপশন আছে, সেই ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে তোমরা ক্লিক করো, তাহলে তোমরা এই টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো। এই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে তোমরা কি করবে? দেখো এখানে ডেলি প্র্যাকটিস কোশ্চেন পোস্ট করা হবে। ডেলি প্র্যাকটিস কোশ্চেন সকালবেলায় পোস্ট করা হবে, তোমরা সেটার অ্যান্সার লিখবে, সেই অ্যান্সারটাকে সাবমিট, সেই অ্যান্সারে তোমরা ইভ্যালুয়েশন পেয়ে যাবে, এবং তার সাথে সাথে সন্ধ্যের সময় তোমরা এটার মডেল অ্যান্সার পেয়ে যাবে। সেজন্য দেরি না করে এই টেলিগ্রাম গ্রুপটা যত তাড়াতাড়ি সম্ভব তোমরা জয়েন হয়ে নাও। রিসেন্টলি হু বিকেম দ্য ফার্স্ট এভার ওম্যান ইউনিয়ন ল সেক্রেটারি। দেখো যখনই কোনো কিছুর ফার্স্ট এভার হবে, যখনই কোনো কিছুর ফার্স্ট এভার হবে, তখন সেটা ইম্পর্টেন্ট, এবং তার সাথে যদি ফার্স্ট এভার ওম্যান হয়, সেটা তো আরো ইম্পর্টেন্ট হয়ে যাবে। তো দেখো, ফার্স্ট এভার ওম্যান ইউনিয়ন ল সেক্রেটারি কে হয়েছে? তো এটা হয়েছেন হচ্ছে অঞ্জু রাঠি রানা। অঞ্জু রাঠি রানা রিসেন্টলি প্রথম মহিলা ল সেক্রেটারি হিসাবে অ্যাপয়েন্টমেন্ট পেলেন। অঞ্জু রাঠি রানা, নামটা তোমাকে মনে রাখো। পরে প্রশ্ন দেখো, এফআইডি ওয়ার্ল্ড জুনিয়র চেস চ্যাম্পিয়নশিপ 2025-এর চ্যাম্পিয়নশিপের খেতাব কে জিতলো? খেতাব জিতলো হচ্ছে প্রণব ভেঙ্কটেশ। প্রণব ভেঙ্কটেশ জিতলো। 18 বছরের ইন্ডিয়ান গ্র্যান্ড মাস্টার প্রণব ভেঙ্কটেশ এই টাইটেলটা। কোথায় এটা অনুষ্ঠিত হয়েছিল, কোথায় এটা আয়োজন করা হয়েছিল? এই ওয়ার্ল্ড জুনিয়র চেস চ্যাম্পিয়নশিপের মন্টেনেগ্রোতে। এই মন্টেনেগ্রো হচ্ছে ইউরোপের একটা ছোট্ট কোস্টাল কান্ট্রি। এটার ম্যাপটা তোমরা দেখতে পারো। আচ্ছা, এটা কোন সি? এটা কোন সিতে এটা বর্ডার আছে? এটা হচ্ছে অ্যাড্রিয়াটিক। অ্যাড্রিয়াটিক। এই তো আমি যখন কারেন্ট অ্যাফেয়ার্স পড়াচ্ছি, আর যখন কোনো আমি একটা স্পেসিফিক কান্ট্রি পেয়ে যাচ্ছি, তার আমি ম্যাপটা এই কারণে দিয়ে দিচ্ছি, যাতে তোমরা ওয়ার্ল্ড ম্যাপের লোকেশন গুলো ভালোভাবে বুঝে উঠতে পারো। হুম। আচ্ছা, পরে বসে দেখো, রিসেন্টলি হুইচ টু নিউ লোকেশনস হ্যাভ বিন সিলেক্টেড ফর দ্য এক্সপ্যানশন অফ দ্য চিতা ইন্ট্রোডাকশন প্রোগ্রাম আফটার পুনো ন্যাশনাল পার্ক? দেখো, পুনো ন্যাশনাল পার্কে আমরা জানি চিতা ইন্ট্রোডাকশন অলরেডি হচ্ছে। এই তো মধ্যপ্রদেশের পুনো ন্যাশনাল পার্কে হয়েছে, মধ্যপ্রদেশের বাউন্ডারি ছাড়িয়ে এবার এই চিতা ইন্ট্রোডাকশনের লোকেশন আরো কোথায় হচ্ছে, এটা কোথায় লঞ্চ? তো অপশন দেখো, এখানে অ্যান্সার হয়ে যাবে বান্ডি গ্রাসল্যান্ড এবং গান্ধী সাগর স্যাংচুয়ারি। বান্দি বান্ডি গ্রাসল্যান্ড কোথায়? গুজরাট। তার মানে এবার মধ্যপ্রদেশের বাউন্ডারি ছাড়িয়ে এবার গুজরাটেও এই চিতা ইন্ট্রোডাকশনের এক্সপ্যানশনের কথা ভাবা হচ্ছে। আর এই গান্ধী সাগর কোথায়? গান্ধী সাগরটা হচ্ছে মধ্যপ্রদেশ, গান্ধী সাগর স্যাংচুয়ারি হচ্ছে মধ্যপ্রদেশে। দেখো, চিতা ইন্ট্রোডাকশন প্ল্যানকে এক্সটেন্ড করার কথা ভাবা হচ্ছে গুজরাট অব্দি, এবং মধ্যপ্রদেশের পুরো ন্যাশনাল পার্কে তো অলরেডি চিতা ইন্ট্রোডাকশন হয়েছে, সেটা এখন এক্সপ্যান্ড হবে বান্ডি গ্রাসল্যান্ডে, যেটা হচ্ছে গুজরাটে, এবং গান্ধী সাগর স্যাংচুয়ারিতে, যেটা হচ্ছে মধ্যপ্রদেশ। পরে প্রশ্ন দেখো, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য এক্সারসাইজ কন্ডাক্টেড বাই দ্য ইন্ডিয়ান এয়ারফোর্স ইন February 25 টু এনহান্স ট্রাই সার্ভিস সিনারি? দেখো, যদি কোনো ধরো যুদ্ধ হয় ইন্ডিয়ার, হ্যাঁ, ইন্ডিয়া ধরো কোনো যুদ্ধ লড়ছে, সেক্ষেত্রে ইন্ডিয়ার যে আর্মি আছে, ইন্ডিয়ার যে নেভি আছে, এবং ইন্ডিয়ার যে এয়ারফোর্স আছে, ট্রাই সার্ভিস আছে, সেটা যাতে একসাথে মিলে সেই যুদ্ধে ফাইট করতে পারে, তার জন্য আমাদেরকে বিভিন্ন এক্সারসাইজ আগে থেকে করে রাখতে হবে। যেমন এক্সামের আগে তোমরা তো ডাইরেক্ট এক্সাম দিতে চলে যাও না, ফাইনাল এক্সামের আগে তোমরা প্রিপারেশন নাও, তাই না? মক টেস্ট দাও, প্রিপারেশন নাও, কোচিং নাও, নিজে পড়ো, সেলফ স্টাডি করো। সেরকম কোনো কান্ট্রি তো ডাইরেক্ট যেতে পারবে না যদি তার আর্মি, নেভি, এয়ারফোর্স তার আগে প্র্যাকটিস না করে। তো এটাই হচ্ছে সেই তাদের প্র্যাকটিস। যদি কোনোদিন রিয়াল যুদ্ধ হয়, সেক্ষেত্রে তাহলে যাদের, যাতে তারা দেশকে বাঁচাতে পারে। তো ট্রাই সার্ভিস সিনার্জির জন্য, যাতে তিনটে সার্ভিস একসঙ্গে ভালো করে লড়তে পারে, তার জন্য ইন্ডিয়ান এয়ারফোর্স একটা এক্সারসাইজ কন্ডাক্ট করেছে, তার নাম হচ্ছে ডেজার্ট হান্ট এক্সারসাইজ। ডেজার্ট হান্ট, এটা দেখো যোধপুরে কন্ডাক্ট হয়েছে। এখানে আর্মি, দেখো নেভি এবং এয়ারফোর্স তিনজনেই পার্টিসিপেট করেছে। এখানে বিভিন্ন ধরনের সিনারিও এবং বিভিন্ন ধরনের রেডিনেসের উপর জোর দেওয়া হয়েছে, এয়ারবোর্ন ইনসার্শন করা হয়েছে, প্রিসিশন স্ট্রাইকের উপর জোর দেওয়া হয়েছে, কাউন্টার টেরোরিজম কিভাবে করতে পারবো সেটার উপর নজর দেওয়া হয়েছে, এবং আরবান ওয়ারফেয়ারের উপর নজর দেওয়া হয়েছে। তো এক্সারসাইজের নাম হচ্ছে এক্সারসাইজ ডেজার্ট হান্ট। তো এটা ট্রাই সার্ভিস সিনার্জিকে বাড়িয়ে দেবে। আচ্ছা, পরে প্রশ্ন দেখো, ওয়াইল্ড লাইফ ডে ইজ সেলিব্রেটেড অ্যানুয়ালি অন March 3 টু রেজ অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ কনজার্ভিং ওয়াইল্ড লাইফ অ্যান্ড দেয়ার হ্যাবিটেট। দেখো, কোশ্চেনেই আমি দুটো ইনফরমেশন দিয়ে দিচ্ছি, কি যে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে কবে পালন করা হয়? অ্যান্সার হচ্ছে March 3, 3 মার্চ এটা পালন করা হয়। এটার উদ্দেশ্য কি? এটার উদ্দেশ্য হচ্ছে ওয়াইল্ড লাইফকে কনজার্ভ করা, ওয়াইল্ড লাইফ এবং তাদের হ্যাবিটেটকে কনজার্ভ করা, এবং সেই সম্পর্কে লোকের অ্যাওয়ারনেস বাড়ানো, লোকজনের অ্যাওয়ারনেস বাড়ানো। এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে এর মুখ্য উদ্দেশ্য।
এবছর যে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে পালন করা হলো তার থিম কি? তার থিম, এটা হচ্ছে কোশ্চেন। তো তার থিম হচ্ছে ওয়াইল্ড লাইফ কনজারভেশন ফিনান্স ইনভেস্টিং ইন পিপল অ্যান্ড প্ল্যানেট। এটা হচ্ছে এটার থিম, এবং এটা ইউনাইটেড নেশন 2013 সাল থেকে এটা প্রতিষ্ঠা করেছে। 2013 সাল থেকে এটা আমরা পালন করছি। 2 বছর থিম হচ্ছে ওয়াইল্ড লাইফ কনজারভেশন ফিনান্স ইনভেস্টিং ইন পিপল অ্যান্ড প্ল্যানেট। পরের প্রশ্ন দেখো, হুইচ টিম ওন দ্য 90th এডিশন অফ দ্য রঞ্জি ট্রফি? রঞ্জি ট্রফির 90তম এডিশন কোন কান্ট্রি, কোন রাজ্য জিতলো, কোন টিম জিতলো? এটা হচ্ছে বিদর্ভ। ফাইনালে এরা কাকে হারিয়েছে? ফাইনালে হারিয়েছে এবছর কেরালাকে। আছে রঞ্জি ট্রফি প্রথম কবে স্টার্ট হয়েছে? রঞ্জি ট্রফি 1934 1935 এই সিজন থেকে এই রঞ্জি ট্রফি প্রথম স্টার্ট হয়েছে। এবং সব থেকে সাকসেসফুল টিম আমরা যদি বলি রঞ্জি ট্রফিতে, তাহলে হচ্ছে মুম্বাই এখন সব থেকে সাকসেসফুল টিম। দেখো, বিদর্ভ তাদের প্রথম রঞ্জি ট্রফি টাইটেল 2017-18 সিজনে জিতেছিল, এবং এই বছর আবার তারা জিতলো ফাইনালে কেরালাকে হারিয়ে। ফাইনালটা অনুষ্ঠিত হয়েছিল নাগ। এবং রঞ্জি ট্রফি কবে থেকে প্রথম খেলা শুরু হয় দেখো লিখে দিয়েছি, 1934-35 সাল থেকে। যখন শুরু হয় তখন এর নাম ছিল হচ্ছে ক্রিকেট চ্যাম্পিয়নশিপ অফ ইন্ডিয়া। এবং সব থেকে বেশিবার টাইটেল জেতার খেতাব, মানে টাইটেল রঞ্জি ট্রফির খেতাব জেতার যে খেতাব কে জিতেছে সব থেকে বেশিবার, সেটা হচ্ছে মুম্বাই। তাহলে পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ ওন দ্য অ্যাওয়ার্ড ফর বেস্ট পিকচার এট দ্য 97th একাডেমি অ্যাওয়ার্ড অস্কার? 97th একাডেমি অ্যাওয়ার্ড 2025 বেস্ট পিকচার অ্যাওয়ার্ড কে পেয়েছে? সেটা হচ্ছে অ্যানোরা। অ্যানোরা পেয়েছে। দেখো, বেস্ট পিকচার অ্যাওয়ার্ড পেয়েছে একাডেমি অ্যাওয়ার্ডসে অ্যানোরা। আচ্ছা, 97th একাডেমি অ্যাওয়ার্ডসে বেকার অস্কার জিতেছে বেস্ট অরিজিনাল স্ক্রিন প্লের জন্য, বেস্ট এডিটিং এর জন্য, বেস্ট ডিরেক্টরের জন্য এবং বেস্ট পিকচারের জন্য। তো উনি হচ্ছেন প্রথম পার্সন যিনি সেম ফিল্মের জন্য চার চারটে অস্কার জিতে নিয়েছেন। তো এটা একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট বলা যেতে পারে। সেজন্য এই কোশ্চেনটা আমি রেখেছি। এমনিতে অস্কার সম্পর্কে কোশ্চেন, একাডেমি অ্যাওয়ার্ড সম্পর্কে কোশ্চেন কিন্তু পরীক্ষায় আমরা আসতে দেখেছি, সেজন্য এটাই important। আচ্ছা, শাসক পঞ্চায়েত নেত্রী অভিযান লঞ্চ বাই হুইচ মিনিস্ট্রি? কোন মিনিস্ট্রি এটা লঞ্চ করেছে? নাম দেখে তোমরা কিছু প্রেডিক্ট করতে পারছো, মিনিস্ট্রি অফ পঞ্চায়েতি রাজ এটা অনুষ্ঠান আয়োজন করেছে। কিসের আয়োজন করা হয়েছিল? একটা ন্যাশনাল ওয়ার্কশপের আয়োজন করা হয়েছিল, ঠিক আছে? একটা ন্যাশনাল ওয়ার্কশপের আয়োজন করা হয়েছিল, যেটা অর্গানাইজ করেছে মিনিস্ট্রি অফ পঞ্চায়েতি রাজ। হ্যাঁ, যেটা লঞ্চ করা হয়েছিল 4 মার্চ বিজ্ঞান ভবন নিউ দিল্লিতে। তো শাসক পঞ্চায়েত কি নাম এটা? দেখো, শাসক পঞ্চায়েত নেত্রী অভিযান। তো ওমেন এম্পাওয়ারমেন্ট, ওমেনের লিডারশিপ স্কিল কি করে বাড়ানো যায়, দেখো, তাদের ক্যাপাসিটি বিল্ডিং কিভাবে বাড়ানো যায়, তাদের ডিসিশন মেকিং এবিলিটি কিভাবে স্ট্রেনথেন করা যায়, এবং গ্রাসরুট লেভেলে গভর্নেন্সের ক্ষেত্রে তাদের রোলটা কিভাবে বাড়ানো যায়, এইটাই উদ্দেশ্য ছিল হচ্ছে এই শাসক পঞ্চায়েত নেত্রী অভিযান। পরে প্রশ্ন দেখো, রিসেন্টলি অ্যাট হুইচ প্লেস ইন্ডিয়াস ফার্স্ট ওয়ার্ল্ড পিস সেন্টার হ্যাজ বিন ইনঅগারেটেড? ওয়ার্ল্ডের প্রথম পিস সেন্টার ভারতের কোথায় উদ্বোধন করা হলো? তো এটা উদ্বোধন হয়েছে হচ্ছে গুরুগ্রাম। দেখো, এটা কার লিডারশিপে এটা প্রতিষ্ঠা করা হলো? জৈন আচার্য লোকেশ মুনি এবং অহিংসা বিশ্বভারতীর এফোর্টে গুরুগ্রামে এই সেন্টারটার প্রতিষ্ঠা করা হলো। আচ্ছা, এবং এই ওয়ার্ল্ড পিস সেন্টার কিছু অ্যাম্বাসেডার নিয়োগ করবে গোটা বিশ্ব জুড়ে, এবং এই অ্যাম্বাসাডারদের কাজ হবে ধরো কোনো একটা ওয়ার্ল্ডের কোনো একটা পার্টিকুলার জায়গায় কনফ্লিক্ট হচ্ছে, সেই কনফ্লিক্ট রিডেন জোনে যাতে কিভাবে পিস ফিরে আসে অ্যাম্বাসাডাররা সেইটার জন্য কাজ করবে। তো সেই উদ্দেশ্যে ওয়ার্ল্ড পিস সেন্টার কিছু অ্যাম্বাসাডারকে গোটা বিশ্বে নিয়োগ করবে, ঠিক আছে? এবং এটা একটা ভালো প্ল্যাটফর্ম হবে যাতে পিস এডুকেশন প্রমোট করা যায়, এনভায়রনমেন্টাল প্রিজার্ভেশনের কনসেপ্ট প্রমোট করা যায়, ইকুয়ালিটির কনসেপ্ট প্রমোট করা যায়, এবং ইনস্টিটিউশনাল পিস বিল্ডিং প্রসেস কিভাবে করা যেতে পারে তার জন্য এখানে ডিসকাশন হবে। তো এটা একটা ভালো প্ল্যাটফর্ম এসবের জন্য। চলো নেক্সট কোশ্চেন দেখো, হুইচ পেলোড অন ইন্ডিয়াস আদিত্য এল1 মিশন ক্যাপচার দ্য ফার্স্ট এভার ইমেজ অফ এ সোলার ফ্লেয়ার কার্নেল? এটা অ্যান্সার কি হয়ে যাবে? সুইট সোলার আল্ট্রাভায়োলেট ইমেজিং টেলিস্কোপ। দেখো, ইন্ডিয়ার ফার্স্ট সোলার মিশন তার নাম কি? আদিত্য এল1। এটা কবে লঞ্চ করা হয়েছিল? 2023-এর সেপ্টেম্বর মাসে এটাকে লঞ্চ করা হয়েছিল। হ্যাঁ। আচ্ছা, এই যে সুইট সোলার আল্ট্রাভায়োলেট ইমেজিং টেলিস্কোপ, এটাকে ডেভেলপ করেছে ইন্টার ইউনিভার্সিটি সেন্টার ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স, এ ডেভেলপ করেছে। তো এই যে সুইট আছে সোলার আল্ট্রাভায়োলেট ইমেজিং টেলিস্কোপ, এটা আদিত্য এল1 যেটা আছে এটা রিসেন্টলি একটা সোলার প্লেয়ারকে ডিটেক্ট করেছে। হ্যাঁ, যেটা একটা হাইলি ইন্টেন্স সোলার এরাপশন, সেটাকে ডিটেক্ট করছে। হুম, এবং সুইট যেটা সোলার আল্ট্রাভায়োলেট ইমেজিং টেলিস্কোপ, সেটা মেনলি ফুল ডিস্ক এবং রিজন স্পেসিফিক ইমেজকে, সানের যে ফুল ডিস্ক এবং রিজন স্পেসিফিক ইমেজ আছে সেটাকে ক্যাপচার করতে সাহায্য করে। পরে প্রশ্ন দেখো, who recently has been re-elected as the chairman of the Bar Council of India? রিসেন্টলি বার কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যান হিসেবে কাকে রি-ইলেক্ট হলেন? তো উনি হচ্ছেন মনন কুমার মিশ্রা।
Manan Kumar Mishra recently, the senior advocate Manan Kumar Mishra has once again secured his position as the chairman of Bar Council of India, making his seventh consecutive bid. এই নিয়ে পরপর 7 বার উনি এই পদে জিতলেন। আচ্ছা, এই যে বার কাউন্সিল অফ ইন্ডিয়া, এটা কি কনস্টিটিউশনে মেনশন আছে না? এটা কনস্টিটিউশনে মেনশন নেই, তার মানে এটা কনস্টিটিউশনাল বডি নয়। তাহলে এটা কি বডি? এটা হচ্ছে স্ট্যাচুটরি। আচ্ছা, স্ট্যাচুটরি বডি তার মানে হচ্ছে পার্লামেন্টের কোনো অ্যাক্ট দ্বারা এটা বানানো হয়েছে। অবশ্যই এটা পার্লামেন্টের অ্যাক্ট দ্বারা বানানো হয়েছে। কোন অ্যাক্ট দ্বারা বানানো হয়েছে? অ্যাক্টের নাম হচ্ছে অ্যাডভোকেটস অ্যাক্ট 1961। তো অ্যাডভোকেটস অ্যাক্ট যেটা আছে 1961, তার আন্ডারে এই বার কাউন্সিল অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা হয়েছে। তার মানে এটা একটা স্ট্যাচুটরি বডি আমরা বলতে পারি। চলো নেক্সট কোয়েশ্চেন। হুইচ কান্ট্রি অফিসিয়ালি ডিক্লেয়ার্ড ইংলিশ অ্যাজ ইটস ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ? দেখো, আমেরিকা রিসেন্টলি ইংলিশকে নিজের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে অফিসিয়ালি ডিক্লেয়ার করেছে। আহ, এদের লজিক হচ্ছে যে দেখো, আমেরিকাতে ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডের লোক আছে, তাদের মধ্যে যাতে ইউনিটি আসে সেই জন্য তারা এই স্টেপটা নিয়েছে। এটা হচ্ছে তাদের অফিসিয়াল কাজ। তো ইউনাইটেড স্টেট হবে এটার অ্যান্সার। ঠিক আছে, চলো। হাউ মেনি রিভারাইন ডলফিনস ওয়ার রেকর্ডেড ইন দ্য ফার্স্ট এভার এস্টিমেশন সার্ভে রিলিজড অন 3rd March 2025? 2025 3rd March যে এস্টিমেশন সার্ভে রিলিজ করা হয়েছে, ফার্স্ট এভার যে এস্টিমেশন সার্ভে রিলিজ করা হয়েছে, সেখানে ইন্ডিয়াতে টোটাল রিভারাইন ডলফিনের সংখ্যা কত? তো ইন্ডিয়াতে টোটাল রিভারাইন ডলফিনের সংখ্যা 6,327। এবং তার মধ্যে যদি আমরা স্টেট ওয়াইজ দেখি, তাহলে সব থেকে বেশি পাওয়া গেছে ইউপিতে, তারপরে হচ্ছে বিহারে, তারপরে ওয়েস্ট বেঙ্গলে, এবং তারপরে হচ্ছে আসাম। তো জিজ্ঞেস করতেই পারে, ধরো আমি এইভাবে কোশ্চেনটা রেখেছি, অ্যাকচুয়াল পরীক্ষায় হয়তো আসতে পারে কোন স্টেটে সব থেকে বেশি পাওয়া গেছে, সেটা হচ্ছে ইউপি। ঠিক আছে। ন্যাশনাল বোর্ড ফর ওয়াইল্ড লাইফ তার সপ্তম মিটিং এ এই রিপোর্টটা রিলিজ করা হয়েছে। যেটা ন্যাশনাল বোর্ড অফ ওয়াইল্ড লাইফের সপ্তম মিটিং কোথায় হয়েছে? সাসানগির, জুনাগড় ডিস্ট্রিক্টে আয়োজন করা হয়েছিল। এবং এখানে যে রিপোর্টে বলা হয়েছে 6,327টা ডলফিন স্পিসিস ইন্ডিয়াতে পাওয়া গেছে। সেটা টোটাল 8টা স্টেটে 28টা রিভারের উপর এই সার্ভেটা চালানো হয়েছিল। এবং ইউপিতে সব থেকে বেশি পাওয়া গেছে, তারপরে বিহার, তারপর ওয়েস্ট বেঙ্গল এবং আসাম, যেটা আমি আগেই বললাম তোমাদের। পরে প্রশ্ন দেখো, হুইচ কান্ট্রি এমার্জড অ্যাজ দ্য থার্ড লার্জেস্ট বায়োফুয়েল প্রডিউসার ইন দ্য ওয়ার্ল্ড? ওয়ার্ল্ডের মধ্যে থার্ড লার্জেস্ট বায়োফুয়েল প্রডিউসার হিসাবে কোন দেশ এমার্জ করলো? সেটা হচ্ছে আমাদের প্রিয় দেশ ভারত, ইন্ডিয়া। অ্যাজ অফ জানুয়ারি ইন্ডিয়া অলমোস্ট 19.6% ইথানল ব্লেন্ডিং, পেট্রোলের মধ্যে ইথানল ব্লেন্ডিং 19.6% অ্যাচিভ করে ফেলেছে। দেখো, ইনিশিয়ালি ইন্ডিয়া টার্গেট নিয়েছিল যে 2030 সালের মধ্যে যে আমরা পেট্রোলের মধ্যে 20% ইথানল ব্লেন্ডিং কমপ্লিট করবো। বাট পরে ইন্ডিয়া যখন দেখলো আমরা খুব ভালো প্রোগ্রেস করছি, তখন এই ইন্ডিয়া এই টার্গেটটাকে 2025-এর মধ্যে অ্যাচিভ করবো বলে এটার ডেডলাইনটাকে মানে আরো এগিয়ে নিয়ে এলো। তো এটা একটা বড় অ্যাচিভমেন্ট বলতে পারো। এবং লাস্ট 10 বছরে ইথানল ব্লেন্ডিং এর ফলে ফার্মারদের ইনকাম এটা বাড়াতে হেল্প করেছে। ইন হুইচ স্টেট ডিড পিএম মোদি ইনগরেট দ্য বানতারা অ্যানিমাল রেস্কিউ সেন্টার? মাননীয় প্রধানমন্ত্রী মোদিজি বানতারা অ্যানিমাল রেস্কিউ সেন্টারের উদ্বোধন কোথায় করলেন? কোন স্টেটে করলেন? এটা হচ্ছে গুজরাটে। গুজরাটে করলেন এটা। গুজরাটের জামনগরে বানতারাতে এই কনজারভেশন সেন্টার, যে রেস্কিউ রিহ্যাবিলিটেশন এন্ড কনজারভেশন সেন্টার, এটার উদ্বোধন করলেন। দেখো, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী রিসেন্টলি ইনাগরেটেড ওয়ার্ল্ডের এটা লার্জেস্ট ওয়াইল্ড লাইফ রেস্কিউ রিহ্যাবিলিটেশন কনজারভেশন সেন্টার, যেটা হচ্ছে গুজরাটের জামনগরের বানতারাতে হচ্ছে। আচ্ছা, এটা কে এস্টাবলিশ করেছে? রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং রিলায়েন্স ফাউন্ডেশন এটা প্রতিষ্ঠা করেছে। এবং এখানে প্রায় এই রিলায়েন্স জামনগর রিফাইনারি কমপ্লেক্সের ওপরে 3,500 একর জমির ওপরে এটা বানানো হয়েছে। এখানে টোটাল 1.5 লাখ মতো রেস্কিউড অ্যানিমেল আছে। 2,000-এর ওপর স্পিসিস এখানে আছে, কনজার্ভ করে রাখা আছে, এখানে আছে। ঠিক আছে, তো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। হোয়ার উইল দ্য সেকেন্ড ফেজ অফ দ্য খেলো ইন্ডিয়া উইন্টার গেমস 2025 খেলো ইন্ডিয়া উইন্টার গেমস 2025-এর সেকেন্ড এডিশন কোথায় হবে? সেকেন্ড এডিশন হবে হচ্ছে জম্মু এন্ড কাশ্মীরের গুলমার্গে হবে। তো স্নোফল হতে যেহেতু দেরি হলো, সেজন্য এটা একটু লেটে হলো। এখন যে হেভি রেইনফল হয়েছে রিসেন্টলি, তার ফলে আইডিয়াল কন্ডিশন তৈরি হয়ে গেছে উইন্টার স্পোর্ট খেলার জন্য। এবার এখানে আয়োজন করা হচ্ছে জম্মু কাশ্মীরের গুলমার্গে। পরের প্রশ্ন দেখো, হুইচ ইনস্টিটিউশন রিলিজড এ রিপোর্ট টাইটেল ফ্রম বড়ুয়ার্স টু বিল্ডার্স ওম্যানস রোল ইন ইন্ডিয়াস ফিনান্সিয়াল গ্রোথ স্টোরি? তো এই দেখো, রিপোর্ট কে রিলিজ করে? এটা থেকে কিন্তু কোশ্চেন আমরা আসতে দেখি। তো এটা কে রিলিজ করে? এটা হচ্ছে নীতি আয়োগ। নীতি আয়োগ এটা রিলিজ করেছে। নাম কি? ফ্রম বড়ুয়ার্স টু বিল্ডার্স ওম্যানস রোল ইন ইন্ডিয়াস ফিনান্সিয়াল গ্রোথ স্টোরি। হুম। এবং তো এটা নীতি আয়োগ পাবলিশ করেছে। রিপোর্ট অনুযায়ী যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ওম্যানরা অ্যাক্টিভলি লোন নিচ্ছে, ক্রেডিট সিক করছে। হ্যাঁ, এবং ওম্যানদের মধ্যে ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস কিন্তু বেড়েছে। যেখানে ডিসেম্বর 2024-এ দেখা যাচ্ছে যে 27 মিলিয়ন ওম্যান কিন্তু ক্রেডিট সিক করেছে, যেটা হচ্ছে আগের বছরের তুলনায় 42% হাইক হয়েছে। তার মানে ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস বাড়ছে, এটা আমরা বলতে পারি।
আচ্ছা, ওমানদের মধ্যে। পরে প্রশ্ন দেখো, রুসিকোন্ডা বিচ হ্যাজ রিসেন্টলি বিন টেম্পোরারিলি স্ট্রিপড অফ ইটস ব্লু ফ্ল্যাগ স্ট্যাটাস। ব্লু ফ্ল্যাগ স্ট্যাটাস সেই বিচকে তখন দেওয়া হয় যখন এটা একটা ক্লিন বিচ হয়, সেফটি স্ট্যান্ডার্ডস মেনটেন করা হয়। হ্যাঁ, আহ, তখন দেওয়া হয়। কিন্তু রিসেন্টলি এটা তার ওয়াটার যে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং হাইজিন সেটা বজায় রাখতে পারেনি, সেজন্য এই ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশন যে স্ট্যাটাস সেটাকে উঠিয়ে নেওয়া হচ্ছে ঋষিকোন্ডা বিচ থেকে। তো এই ঋষিকোন্ডা বিচ এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে বিশাখাপত্তনমের একটা ফেমাস বিচ। দেখো, বিশাখাপত্তনমের ফেমাস বিচ ঋষিকোন্ডা বিচ তার টেম্পোরারিলি তার প্রেস্টিজিয়াস যে ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশন স্ট্যাটাস ছিল সেটাই হারিয়ে দিয়েছে, কারণ এ এটাকে ঠিকঠাক মেনটেন করতে পারেনি, এটা ওয়াটার কোয়ালিটি এবং হাইজিন এটা মেনটেন করতে পারেনি, সেই জন্য এটা হারিয়ে ফেলেছে স্ট্যাটাস। এবং 2020 সালে এটা অ্যাকচুয়ালি স্ট্যাটাসটা পেয়েছিল, তো এখন সেটা হারিয়ে ফেলেছে। এবং ব্লু ফ্ল্যাগ বিচ যে যে স্ট্যাটাস সেটা সেই সমস্ত বিচই পায় যারা হচ্ছে সার্টেন স্ট্যান্ডার্ড মিট করে, ওয়াটার কোয়ালিটি এবং ওয়াটার সেফটির সার্টেন স্ট্যান্ডার্ড যারা মিট করবে তারা এটা পায়। তো বিশাখাপত্তনমের এই বিচটা ঋষিকোন্ডা বিচটা 2020 সালে পেয়েছিল, বাট এখন সেটা স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে পারছে না বলে এই স্ট্যাটাসটা এটা হারায়। Architect and educator Liu Jiakun has won the 2025 Pritzker Architecture Prize, the most important award in architecture. এটা আর্কিটেকচারের জগতে নোবেল বলা হয় এটা। হি ইজ ফ্রম হুইচ কান্ট্রি? তো কোন দেশের উনি? উনি হচ্ছেন চায়না। তো চায়নার লিউ জিয়াকুন, যিনি হচ্ছেন একজন আর্কিটেক্ট এবং এডুকেটর, উনি 2025-এর প্রিটজগার আর্কিটেকচার প্রাইজটা জিতেছে। তো অ্যাওয়ার্ডস এবং তো অ্যাওয়ার্ডস অ্যাচিভমেন্টস এখান থেকে কিন্তু কোশ্চেন আসতে আমরা দেখেছি, সেজন্য আমি কোশ্চেনটা রেখেছি। তো দেখো এখানে যেটা বলা আছে এটা হচ্ছে আর্কিটেকচারের জগতে নোবেল প্রাইজ বলা হয়। এটা হয়ে গেল। পরে প্রশ্ন দেখো, অন হুইচ ডেট ইন্টারন্যাশনাল ওমেন্স ডে 2025 সেলিব্রেট করা হয়? ইন্টারন্যাশনাল ওমেন্স ডে 2025 সালে কোন ডেটে পালন করা হয়েছে? 8ই মার্চ। আচ্ছা, ইন্ডিয়াতে ন্যাশনাল ওমেন্স ডে কবে হয়? সেটা হচ্ছে 13ই ফেব্রুয়ারি। এটা হচ্ছে সরোজিনী নাইডুর বার্থ অ্যানিভার্সারিতে এই ন্যাশনাল ওমেন্স ডে পালন করা হয়। এটা হচ্ছে তোমার ন্যাশনাল ওমেন্স, এটা হচ্ছে ন্যাশনাল ওমেন্স। আর ইন্টারন্যাশনাল ওমেন্স ডে হচ্ছে 8ই মার্চ। 8ই মার্চ, 8ই মার্চ এটা পালন করা হয় ওমেন্সদের অ্যাচিভমেন্টকে অনার করার জন্য এবং জেন্ডার ইকুয়ালিটিকে অ্যাডভোকেট করার জন্য এটা করা হচ্ছে। 2025 সালের থিম কি ছিল? ফর অল ওমেন অ্যান্ড গার্লস রাইটস ইকুয়ালিটি অ্যান্ড এম্পাওয়ারমেন্ট ছিল এটার থিম। পরে প্রশ্ন দেখো, রিসেন্টলি ট্রপিক্যাল সাইক্লোন অ্যালফ্রেড ইজ। আচ্ছা, এটা যেহেতু 8ই মার্চ ইন্টারন্যাশনাল ওমেন্স ডে হয়েছে, সেই কনটেক্সটে আমি একটা মেন্সের কোশ্চেন কিন্তু রেখেছি লাস্ট, ওটা আমরা দেখবো একটু পরে। রিসেন্টলি ট্রপিক্যাল সাইক্লোন অ্যালফ্রেড ইজ ইম্প্যাক্টিং হুইচ কান্ট্রিজ ইস্টার্ন কোস্ট? রিসেন্টলি যে ট্রপিক্যাল সাইক্লোন হিট করেছে অ্যালফ্রেড, অ্যালফ্রেড বলে যে ট্রপিক্যাল সাইক্লোন রিসেন্টলি কোন কান্ট্রির ইস্টার্ন কোস্টকে হিট করেছে? তো অস্ট্রেলিয়ার ইস্টার্ন কোস্টকে এটা হিট করেছে। অ্যান্সার হয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া। দেখো, 1974 সালের পর প্রথম অস্ট্রেলিয়ার ইস্টার্ন কোস্টে কোনো সাইক্লোন হিট করলো। ট্রপিক্যাল সাইক্লোন, এটার নাম হচ্ছে অ্যালফ্রেড। তো এটার ফলে দেখো এখানে ডিসরাপশন হয়েছে, স্কুল কলেজ বন্ধ করে দিতে হয়েছে, পাবলিক ট্রান্সপোর্ট হল্ট হয়ে গেছে। আর দেখো এই ট্রপিক্যাল সাইক্লোনের উপরও আমি লাস্টে একটা, যেহেতু রিসেন্টলি অস্ট্রেলিয়ার ইস্ট কোস্টে এই ট্রপিক্যাল সাইক্লোন একটা হিট করেছে, এই ট্রপিক্যাল সাইক্লোনের কন্টেক্সটে একটা মেন্সের কোশ্চেন আমি লাস্টে রেখেছি। তো দুটো মেন্সের কোশ্চেন যে আমি বললাম করাবো, এটা একটা ইন্টারন্যাশনাল ওমেন্স ডে থেকে ইন্সপায়ার্ড হয়ে আমি একটা কোশ্চেন রেখেছি ওমেনের উপর ভিত্তি করে, আর এখান থেকে ইন্সপায়ার্ড হয়ে একটা সাইক্লোনের উপর কোশ্চেন রেখেছি। তো কন্টেক্সটটা মেন্সের কোশ্চেনের কন্টেক্সটটা আমি আগেই বলে। রিসেন্টলি দ্য সি ড্রাগন এক্সারসাইজ 2025 ইজ বিং হোস্টেড বাই হুইচ কান্ট্রি? সি ড্রাগন এক্সারসাইজ একটা নেভাল এক্সারসাইজ। তো 5টা দেশের নেভি এখানে আহ, এই এক্সারসাইজটা টেক পার্ট করে এবং এটা এবছর আয়োজন করেছে হচ্ছে আমেরিকা। তো 5টা দেশের মধ্যে অবশ্যই আমেরিকা একটা দেশ, আমেরিকান নেভি থাকে। এখানে ইন্ডিয়া আছে, ইন্ডিয়া আছে, এখানে জাপান আছে, এখানে অস্ট্রেলিয়া আছে। হ্যাঁ, তো তার সাথে সাথে এখানে সাউথ কোরিয়া আছে। তো এই 5টা দেশের নেভি এখানে এক্সারসাইজ যে সি ড্রাগন আছে এখানে পার্টিসিপেট করেছে এবং এটার এবছরের আয়োজক দেশ হচ্ছে আমেরিকা। দেখো দেখো ইন্ডিয়ান নেভি আছে। হুম, আমেরিকা তো আয়োজন করছে, তো আমেরিকান নেভি আছে, আমেরিকান নেভি আছে এখানে। দেখো এখানে আমি লিখে দিয়েছি, অসুবিধা নেই। তারপরে জাপানের নেভি আছে, তারপরে অস্ট্রেলিয়ান নেভি আছে এবং রিপাবলিক অফ কোরিয়ান নেভি আছে, মানে সাউথ কোরিয়া। আচ্ছা, পরে বলে রাখো, ইউনিয়ন মিনিস্টার ফর এনভায়রনমেন্ট ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ ভূপেন্দ্র যাদব হ্যাজ ইনগরেটেড দ্য ওয়ার্ল্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট সামিট 2025 নিউ দিল্লি। দেখো, এই কোশ্চেন থেকেই আমি তোমাকে একটা ইনফরমেশন দিলাম কি, যে এই কোশ্চেন এইভাবে আসতে পারে যে ওয়ার্ল্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট সামিট 2025 কোথায় আয়োজন করা হয়েছে? সেটা নিউ দিল্লিতে, এটা আসতে পারে। অথবা নিউ দিল্লিতে আয়োজন করা হয়েছে, কে এটার উদ্বোধন করেছেন? তো ইউএনইএফসিসির যিনি মিনিস্টার
ভূপেন্দ্র যাদব উনি এটার আয়োজন করেছেন। তো যখন আমি একটা পার্টিকুলার এমসিকিউ করাচ্ছি, পার্টিকুলার সেই এমসিকিউ এর অ্যান্সারটার উপর নজর দিও না, অ্যাজ এ হোল আমি যে ডিসকাশনটা করছি সেটার উপর তোমরা ফোকাস করো। আচ্ছা, এটার অ্যান্সার কি হয়ে যাবে? এবছরের থিম কি? 2025 থিম হচ্ছে পার্টনারশিপ ফর অ্যাক্সিলারেটিং সাস্টেনেবল ডেভেলপমেন্ট অ্যান্ড ক্লাইমেট সলিউশন। ঠিক আছে, এটা থিম। এবং এই সামিট এটা আয়োজন করেছিল হচ্ছে টেরি, দ্য এনার্জি অ্যান্ড রিসোর্সেস। অ্যাজ অফ মার্চ 2025, হাউ মেনি টাইগার রিজার্ভস আর দেয়ার? কতগুলো টাইগার রিজার্ভ আছে মার্চে 2025-এর অব্দি যদি আমি কাউন্ট করি? 58টা টোটাল টাইগার রিজার্ভ আছে। এবং টাইগার রিজার্ভের কনসেপ্ট প্রজেক্ট টাইগার 1973 সাল থেকে যখন ইনিশিয়েট করা হয়েছিল তখন থেকেই সেটা করা হচ্ছে। এবং এটার অ্যাডমিনিস্ট্রেট কে করে? এনটিসিএ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে যে এনটিসিএ আছে, ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি, সে এটাকে অ্যাডমিনিস্ট্রেট করে। রিসেন্টলি 2025 সালে মধ্যপ্রদেশের একটা ন্যাশনাল পার্ক, সেটার নাম হচ্ছে মাধব ন্যাশনাল পার্ক, এটাকে নাইন্থ টাইগার রিজার্ভ, মধ্যপ্রদেশের নাইন্থ টাইগার রিজার্ভের তকমা দেওয়া হয়েছে। তো অ্যাজ এ হোল নাও এখন 58টা টাইগার রিজার্ভ ইন্ডিয়াতে আছে। তো মাধব ন্যাশনাল পার্ক এটা মধ্যপ্রদেশের শিবপুরি ডিস্ট্রিক্টে অবস্থিত। পরে প্রশ্ন দেখো, পরে প্রশ্ন বলছে রিসেন্টলি অচিন্ত শরৎ কমল হ্যাজ রিসেন্টলি অ্যানাউন্স হিজ রিটায়ারমেন্ট। রিসেন্টলি অচিন্ত শরৎ কমল তার রিটায়ারমেন্ট অ্যানাউন্স করেছে। তিনি বিখ্যাত প্লেয়ার ছিলেন কোন স্পোর্টের? তো উনি বিখ্যাত প্লেয়ার ছিলেন টেবিল টেনিসের, উনি টেবিল টেনিসের বিখ্যাত প্লেয়ার ছিলেন। তো এরকম ধরনের কোশ্চেন কিন্তু আমরা আসতে দেখেছি প্রিভিয়াস কোশ্চেন যদি আমরা দেখি বিভিন্ন স্টেট বিসিএস এ, যে কোনো একটা প্লেয়ার ধরো রিসেন্টলি রিটায়ারমেন্ট নিয়েছে, তিনি কোন খেলার সাথে যুক্ত ছিলেন, এরকম করে কোশ্চেনটা কিন্তু আসতে আমরা দেখেছি। দেখো এখানে অ্যান্সার হয়ে যাবে হচ্ছে টেবিল টেনিস। পরে প্রশ্ন দেখো, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য এক্সিকিউটিভ ডিরেক্টর অফ অ্যাট আরবিআই? আরবিআই এর এক্সিকিউটিভ ডিরেক্টর হিসাবে কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? অ্যান্সার হয়ে যাবে হচ্ছে অজিত রত্নাকর যোশীকে অ্যাপয়েন্ট করা হয়েছে। আচ্ছা, আরবিআই যদি বর্তমান গভর্নরের নাম আমি তোমাকে বলতে বলি, তো আরবিআই এর বর্তমান গভর্নর নাম হচ্ছে সঞ্জয় মালহোত্রা। সঞ্জয় মালহোত্রা হচ্ছে আরবিআই বর্তমান গভর্নর। আর এটা হচ্ছে এখন আমরা দেখলাম আরবিআই এর এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে। তো এটার নাম হবে, তার নাম হচ্ছে অজিত রত্নাকর যোশী। আচ্ছা, তো 30খানা এমসিকিউ আমরা করে নিলাম, এবার দুটো মেন্সের কোশ্চেন আমরা করবো। কোশ্চেনটা বলছে ওমান, এটা যেহেতু ইন্টারন্যাশনাল ওমেন্স ডে 8 মার্চ হলো, সেই কন্টেক্সটে আমি একটা ওমানের উপর কোশ্চেন রেখেছি। এর কন্টেক্সটটা আমি আগেই বলে দিই তোমাকে এমসিকিউ করানোর সময়। ওম্যান লেড ডেভেলপমেন্ট হ্যাজ বিন আইডেন্টিফাইড অ্যাজ এ কি পিলার অফ ইন্ডিয়াস G20 প্রেসিডেন্সির অমৃতকাল ভিশন, এটা একটা স্টেটমেন্ট বলা হচ্ছে। আচ্ছা, এরপরে তোমাকে কোশ্চেনটা রয়েছে, ইউজিং রেলেভেন্ট ডেটা এন্ড এক্সাম্পল ডিসক্রাইব দ্য কারেন্ট স্ট্যাটাস অফ ওমেন এমপ্লয়মেন্ট ইন ইন্ডিয়া। ইন্ডিয়াতে ওমেন এমপ্লয়মেন্টের যে কারেন্ট স্ট্যাটাস সেটা তোমাকে বলতে হবে উইথ ডেটা এবং এক্সাম্পল। উইথ ডেটা এবং এক্সাম্পলে তোমাকে বলতে হবে কারেন্ট স্ট্যাটাসটা কি। তো যখন ডেটা এবং এক্সাম্পল দেবে, কিছু তোমাকে পজিটিভ বলতে হবে, কিছু তোমাকে নেগেটিভ বলতে হবে। আচ্ছা, এবং তারপরে পার্টে জিজ্ঞেস করা হচ্ছে হোয়াট স্ট্র্যাটেজিক ইন্টারভেনশন আর নিডেড ট্রান্সফর্ম দিস ভিশন ইন্টু রিয়ালিটি। এই ওম্যান এম্পাওয়ারমেন্টের যে ভিশন আমাদের, সেটাকে রিয়ালিটিতে, সেটা বাস্তবে রূপান্তরিত করতে গেলে কি কি স্টেপ নিতে হবে, মানে কি কি আমাদের স্টেপ স্ট্র্যাটেজিক ইন্টারভেনশন নেওয়া দরকার, সেইটা তুমি বলো। তাহলে দুটো পার্টে আমরা প্রথমে, আচ্ছা তিনটে পার্টে আমরা অ্যান্সার লিখবো। একটা হচ্ছে ওম্যান এম্পাওয়ারমেন্টের বর্তমান স্ট্যাটাস, তার কিছু পজিটিভ লিখবো, তার নেগেটিভ লিখবো, এবং কিভাবে আরো এটাকে রিয়ালিটি করা সম্ভব, এটাকে বাস্তবে রূপান্তরিত করা সম্ভব, সেইটা তারপরে পার্টে লিখবো। তো দেখো আমরা যেটা ফলো করবো সেটা হচ্ছে ইন্ট্রো বডি কনক্লুশন ফরম্যাট আমরা ফলো করবো। তো ইন্ট্রোডাকশন একটা তোমরা ক্যাচি ইন্ট্রোডাকশন দিতে পারো, যে অমৃতকালে আমরা এখন যেটা কি চেষ্টা করছি, যে আগে যেটা ওম্যান সেন্ট্রিক ডেভেলপমেন্টের কথা বলা হতো, এখন সেটাকে আমরা ওম্যান সেন্ট্রিক টু ওম্যান লেড ডেভেলপমেন্টে নিয়ে গেছি। হুম, এবং ওম্যানরা হচ্ছে লিডার্স অফ চেঞ্জ। এই বলে তোমরা একটা ইন্ট্রোডাকশন দিতে পারো, ক্যাচি ইন্ট্রোডাকশন। তারপরে তুমি ডেটা অ্যান্ড ফ্যাক্ট দিয়ে কারেন্ট স্ট্যাটাস করো। তুমি এখানে ফিমেল লেবার ফোর্স পার্টিসিপেশন রেটের কথা বলো। হুম, রিসেন্ট ডেটা দাও যে 37% তে আছে, যেটা গ্লোবাল গ্লোবাল অ্যাভারেজের থেকে অনেকটা কম। আচ্ছা, লোকসভা সিটে ওম্যানের মানে কতজন ওম্যান আছে, ওম্যান লেজিসলেটর আছে, সেটা অ্যারাউন্ড 40%, যেটা হচ্ছে গ্লোবাল অ্যাভারেজের থেকে কম। হ্যাঁ, এই কনটেক্সটে তুমি নারী শক্তি বন্ধন, নারী শক্তি বন্ধন যে অ্যাক্ট, সেটার কথা বলো, যেটা স্টেট লেজিসলেচার এবং পার্লামেন্ট লোকসভাতে 33% ওম্যান রিজার্ভেশনের কথা বলে। আচ্ছা, জেন্ডার গ্যাপ ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক, যে পুয়ার র্যাঙ্ক, সেটার কথা তুলে ধরতে পারো। এবং ভালো দিকের দিক থেকে যখন ভালো, মানে ইন্ডিয়া কি অ্যাচিভ করেছে সেই কনটেক্সটে বলতে পারো, তখন সেলফ হেল্প গ্রুপের অ্যাচিভমেন্টের কথা বলতে পারো। হুম, বেটি বাঁচাও বেটি পড়াও স্কিমের কথা বলতে পারো, উজ্জ্বলা যোজনার কথা বলতে পারো, মুদ্রা লোনের কথা বলতে পারো, এবং এই সমস্ত স্কিমের মাধ্যমে কিভাবে ওম্যান এডুকেশন, ওম্যানের ফিনান্স এগুলো ইমপ্রুভ হয়েছে। হ্যাঁ, কিন্তু তা সত্ত্বেও জেন্ডার ওয়েজ গ্যাপ এখন ইন্ডিয়াতে আছে, ল্যাক অফ সেফটি আছে ওম্যানের, পাবলিক স্পেসে ভায়োলেন্স ফেস করতে হবে ওম্যানদেরকে, ডিজিটাল ইলিটারেসি আছে, এবং সায়েন্স টেকনোলজি এবং ইঞ্জিনিয়ারিং ফিল্ডে এখনো ওম্যানদের পার্টিসিপেশন লো, এটা তুমি বলতে পারো। তাহলে ডেটা দিয়ে আমি কিছু পজিটিভ বললাম, ডেটা দিয়ে আমি কিছু নেগেটিভ বললাম। নেক্সট, তারপরে তুমি ফরওয়ার্ড লুকিং কিছু স্ট্র্যাটেজিক ইন্টারভেনশন কথা বলো, কিছু ওয়ে ফরওয়ার্ড বলো। যে দেখো নারী শক্তি বন্ধন অধিনিয়ম, নারী শক্তি বন্ধন অ্যাক্ট তো পাস করা হয়েছে, কিন্তু এটা এখনো ইমপ্লিমেন্ট হয়নি। যত তাড়াতাড়ি সম্ভব
অ্যাজ সুন অ্যাজ পসিবল এটা ইমপ্লিমেন্ট করার জন্য আমাদেরকে ব্যবস্থা করতে হবে। আচ্ছা, নেক্সট, কেয়ার যে ইনফ্রাস্ট্রাকচার আছে, ম্যাটারনিটি বেনিফিট ক্রিয়েট, এগুলোর ফেসিলিটিকে এক্সটেন্ড করতে হবে। আচ্ছা, স্টেম এর ক্ষেত্রে স্কিলিং করতে হবে যাতে ওম্যানদের পার্টিসিপেশন পার্টিসিপেশন রেট সায়েন্স এন্ড টেকনোলজি ক্ষেত্রে, ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে বাড়ে। আচ্ছা, জেন্ডার বাজেটিং এর উপর জোর দিতে হবে এবং ফিমেল এন্টারপ্রিনারশিপ এর উপর জোর দিতে হবে। তার জন্য সেলফ হেল্প গ্রুপকে আরো স্ট্রেংথেন করতে হবে। এই বলে তোমরা একটা কনক্লুশন দিয়ে দেবে তারপর, তাহলে এটার অ্যান্সার হয়ে গেল। আচ্ছা, পরের প্রশ্ন দেখো। দেখো, ট্রপিক্যাল সাইক্লোন অস্ট্রেলিয়ার ইস্টার্ন কোস্টে হিট করেছে, সেই কন্টেক্সটে ট্রপিক্যাল সাইক্লোন থেকে আমি কোশ্চেন রেখেছি। তোমরা যদি ইউপিএসসিরও যদি মেন্সের কোশ্চেন রাখো, ট্রপিক্যাল সাইক্লোন কিন্তু একটা ফেভারিট টপিক বলতে পারো। হ্যাঁ, তো সেই কন্টেক্সটে আমি ট্রপিক্যাল সাইক্লোনের উপর একটা কোশ্চেন রেখেছি যে ডিসকাস দ্য ফ্যাক্টরস কন্ট্রিবিউটিং টু ইটস ইন্টেন্সিটি অ্যান্ড ইরেটিক বিহেভিয়ার। এটার ইন্টেন্সিটি এবং ইরেটিক বিহেভিয়ারের ফ্যাক্টর গুলো আমাকে বলো। এবং প্রথম পার্ট এটা, এটার ফ্যাক্টরটা তুমি এক্সপ্লেন করবে। এবং তারপরে বলছে ইন্ডিয়া এখান থেকে কি লেসন লার্ন করতে পারে। আচ্ছা, তাহলে ইন্ট্রোডাকশনে সেম, আমরা ইন্ট্রোডাকশন বডি কনক্লুশন এটা ফলো করবো। প্রথমে তুমি ট্রপিক্যাল সাইক্লোন কি, হোয়াট ইজ ট্রপিক্যাল সাইক্লোন, এইটা তুমি বললে, এবং তারপরে একটা কন্টেক্সট দিয়ে দিলে যে অস্ট্রেলিয়ার ইস্টার্ন কোস্টে রিসেন্টলি ট্রপিক্যাল সাইক্লোন হিট করেছে। আচ্ছা, তারপরে তুমি চলে গেলে যে এটার ফ্যাক্টর কি। আচ্ছা, তোমরা যখন যদি ট্রপিক্যাল সাইক্লোনের স্ট্যাটিক পোর্শন পড়ো জিওগ্রাফি থেকে, তখন সেখান থেকে তোমরা এই অ্যান্সার গুলো লিখতে পারবে যে ওয়ান সি সার্ফেস টেম্পারেচার, লো ভার্টিক্যাল উইন্ড শেয়ার, এই পয়েন্টগুলো তোমরা লিখতে পারবে। হ্যাঁ, তোমরা এই পয়েন্টগুলো লিখলে যে ট্রপিক্যাল সাইক্লোন কিভাবে বিল্ড হয় এবং ওখানে তার যে কন্ডিশন গুলো সেগুলো দিলে। আচ্ছা, তারপরে ইন্ডিয়াকে কি এখান থেকে শিখতে পারে পরের পার্টে চলে গেলে, যেমন লিখলে যে ইন্ডিয়াকে হাই রেজলিউশন ফোরকাস্টিং এর উপর ইনভেস্ট করতে হবে যাতে আগে থেকে আমরা প্রেডিক্ট করতে পারি, ঠিক করে মেজার নিতে পারি। কোস্টাল ইনফ্রাস্ট্রাকচার অডিটের উপর জোর দিতে হবে, কমিউনিটি বেসড প্রিপারেশনের উপর জোর দিতে হবে। শুধুমাত্র টপ লেভেলের গভর্নমেন্টের উপরে নির্ভর করে থাকলে হবে না, একদম গ্রাসরুট লেভেলে কমিউনিটিকে আমাদেরকে প্রিপেয়ার রাখতে হবে, কমিউনিটিকে এনগেজ করতে হবে এবং ইকোসিস্টেম বেসড অ্যাডাপ্টেশনের উপর জোর দিতে হবে। যেমন ধরো ম্যানগ্রোভ রিস্টোরেশনে জোর দিতে হবে, কোস্টাল ওয়েটল্যান্ডকে রিস্টোর করার জন্য জোর দিতে হবে, কারণ এগুলো হচ্ছে একটা ন্যাচারাল বাফার হিসাবে কাজ করে। তো তারপরে তোমরা একটা কনক্লুশন দিয়ে দিলে যে শুধুমাত্র রিয়াক্টিভ অ্যাপ্রোচ নিলে হবে না, প্রোঅ্যাক্টিভ অ্যাডাপ্টেশন আমাদের দরকার এবং সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে আমাদেরকে আরো ইনভেস্ট করতে হবে, কমিউনিটি এনগেজমেন্ট করতে হবে। এইগুলো হচ্ছে লং টার্ম মেজার্স। তাহলে ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।